দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই সবাই জানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জিতেছেন বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ভূঁইয়া। ঠাকুরগাঁ 3 আসনে জাপার হাফিজউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওদুদ, বগুড়া 4 আসনে মহাজোট প্রার্থী রেজাউল করিম তানসেন, সেখানে অল্প ভোটে হেরে গেছেন হিরো আলম। বগুড়া 6 আসনে আওয়ামী লীগের রাগিবুল হাসান রিপু জিতেছেন। বিএনপির পদত্যাগের পর সংসদ সদস্য এই আসনগুলো শূন্য হওয়ায় উপনির্বাচন হয়েছে। আলাপ করব এই বিষয়টি নিয়ে। আর দিনের শিরোনামগুলো, প্রধান শিরোনামগুলো বলছি। কিছু বুদ্ধিজীবী দেশে অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায় বলেছেন প্রধানমন্ত্রী। অমর 21-এ বইমেলা উদ্বোধন করেছেন তিনি। বিএনপির পদযাত্রায় ভয় পেয়েছে আওয়ামী লীগ বলেছেন মির্জা আব্বাস। সরকার ভয় পায়নি, ছোট হয়ে আসছে বিএনপির পৃথিবী বলেছেন জনাব ওবায়দুল কাদের। গত বছরের চেয়ে 1.5 লাখ টাকা বাড়িয়ে 6,83,000 টাকা সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রথমে বলেছি যে অমর 21-এ বইমেলার শুরু হয়েছে এবং প্রথম দিনে উচ্ছ্বসিত লেখক পাঠক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হয়েছে এবং সেখানে 15 জন সাহিত্য বা অন্যান্য গবেষণায় লেখক গবেষকদের পুরস্কৃত করা হয়েছে এবং আজকে আমাদের সঙ্গে একজন পুরস্কারপ্রাপ্ত অতিথিও আছেন, কথা বলবো তার সঙ্গে, পরিচিত হব। কাল নারায়ণগঞ্জে দেশের প্রথম পাতাল মেট্রো লাইন নির্মাণ কাজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। পরিচিত হচ্ছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করার জন্য স্টুডিওতে দুজন অতিথি এসেছেন। তাদের সঙ্গে প্রথমে বলেছি রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, রাজনীতি বিশ্লেষক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। স্বাগত আপনাকে, শুভেচ্ছা, অভিনন্দন। রয়েছেন জনাব মোস্তফা ফিরোজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকেও। আলাপ করব, বইমেলার প্রসঙ্গ নিয়ে আলাপ করব কিছুটা, কিন্তু রাজনীতি নিয়ে শুরু করি। জনাব মোস্তফা ফিরোজ, উপনির্বাচনের ফলাফল তো দেখলেন আপনি, কি রাজনৈতিক গতিপ্রকৃতি? বিএনপি পদত্যাগ করেছে, সংসদ অকার্যকর হয়ে যাওয়ার কথা তাদের ভাষায়। একদলীয় বিএনপি থেকে মন্তব্য করা হয়েছে এটা একদলীয় ক্লাবে পরিণত হয়েছে, কিন্তু তারা উপনির্বাচন করেছে নির্বাচন কমিশন এবং সেখানে প্রার্থীদের আজকে জয়। কিভাবে এগোচ্ছে আর কি রাজনীতির গতি প্রকৃতি? এটা যেটা হলো, এটা একটা তামাশার নির্বাচন হলো এবং এই নির্বাচন দিয়ে কয়েকটা বিষয় আরও পরিষ্কার করা হলো যে প্রধান বিরোধী দল বিএনপি ছাড়া যে কোনো নির্বাচন অর্থহীন, অকার্যকর, সেটা একটা প্রদর্শনী আমরা দেখলাম। 15 থেকে 25% ভোটার। আমি জানি না বিশ্বে কোথাও এই অল্প সংখ্যক ভোট হলে সেই নির্বাচনের বৈধতা পায় কি না, কিন্তু এখানে বোধহয় সেই আইন নেই। ফলে এখানে যদি 5% বা 2% লোকও ভোট দিত সেটা বৈধতা পায় আমাদের এখানে। আবার এখানে যেই কর্মকাণ্ডগুলো ছিল তার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের জন্য একটা মক টেস্টের মতন ছিল, যে জাতীয় নির্বাচন আগে একসঙ্গে তারা 6টা আসনের নির্বাচন একটা সুযোগ ছিল। সেখানে তাদের যেই পরিমাণ চমৎকার ব্যবস্থাপনা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা সবগুলি ফেল করছে। সবার দৃষ্টি ছিল 2টি আসন, একটা হলো হিরো আলম আর একটা হচ্ছে উকিল আব্দুস সাত্তার। বিশেষ করে উকিল আব্দুস সাত্তার, ব্রাহ্মণবাড়িয়া 2, উনি আজকে বলছেন যে তিনি সবসময় আজকে অনলাইন পত্রিকাগুলো পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন যে কোথাও অনিয়ম হচ্ছে কিনা, কিন্তু কোনো অনিয়ম খুঁজে পায়নি। কিন্তু গত কয়েকদিন থেকে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে নাটক হচ্ছে, সেই নাটকটা তিনি দেখেননি। একজন প্রার্থী, অনেককেই তো বসে গেছে, 3 জন প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী 3 প্রার্থী, জাতীয় পার্টির একজন 4 জন, একজন ছিল আসিফ নাম করে একজন, সে আজকে 72 ঘন্টা নির্বাচনে 72 ঘন্টা আগে উধাও, নিখোঁজ, নেই। তার ওয়াইফ আজকে বলেছে যে তিনি ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু যেই নির্বাচন দেখলেন বা ভোটের অবস্থা দেখলেন সেটাকে অসুস্থ নির্বাচন বলে তিনিও ভোট না দিয়ে চলে এসেছেন। তো এই অবস্থাটা কিন্তু আজকে না, গত কয়েকদিন থেকে মিডিয়ার সমস্ত দৃষ্টি ছিল আসিফ কোথায়, আসিফ পাওয়া যাচ্ছে না কেন। এবং সবাই জানে ইলেকশন কমিশন বলেছে আত্মগোপনে আছেন। আত্মগোপনে এটা তাদের তদন্ত, এটা তারা বলে কি করে, এটা তার প্রতিপক্ষ এরা বলতে পারে, এটা উকিল আব্দুস সাত্তার বলতে পারে, অন্যরা বলতে পারে, তারা বলে কি করে? তাদের হলো পুলিশ প্রশাসনকে কঠিনভাবে বলা যে এই আত্মগোপনের অর্থ হলো তাকে হয়তো নিখোঁজ করে রাখা হয়েছে যাতে উকিল আব্দুস সাত্তারের বিজয়টা আরও বেশি গুণ হয়। কেননা কয়েকদিন থেকেই মিডিয়ায় আলোচনা হচ্ছিল যে কোনো উপায় হচ্ছে উকিল আব্দুস সাত্তারকে জেতানো। অডিও, সোশ্যাল মিডিয়াতে একটা অডিও দেখা গেল যে সেটা মেকিং হইতে পারে, এগুলো তো দেখার দরকার নাই। কথা হলো যে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনকে কঠিনভাবে করবে, বলা হবে যে প্রয়োজনে আমরা
আমি বলছি যে খুঁজে বের করা আত্মগোপনে থাকলেও আত্মগোপনে, কারণ তার কারণে যদি উকিল আব্দুল সাত্তারের বিজয়টা নিশ্চিত হয় এবং সরকার প্রশাসন আওয়ামী লীগের নেতারা কর্মীরা যখন কি ঝাঁপিয়ে পড়েছে, তখন ওইটা আরও নিশ্চিত করার জন্য এই একইভাবে সাইটটা দেবে কেন? এক, হিরো আলম হচ্ছে একটা প্রতিবাদের প্রতীক হিসাবে মানুষ তাকে নিয়ে এই নির্বাচন, এই সংসদটার যে চেহারাটা কি, এটাকে বোঝানোর জন্য আসলে হিরো আলমকে চেয়েছিল, সেটাও হতে দেওয়া হয়নি। এবং সে সকালবেলায় বলছিল যে সদর আসন দখল হয়ে গেছে, সে একটা আসনই অপেক্ষা করছিল যেখানে তার তানসের জাসদের ছিল, কিন্তু সেটাও শেষ মুহূর্তে সেটি মানে ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। আমার যতটুকু ভোটের ব্যবধান বেশ কম, খুবই কম, হ্যাঁ কম ভোটের ব্যবধানই তো তা নাহলে তো তার বিপুল বিজয় হতো। তো সব মিলে এই গতি প্রকৃতি দেখে আমার কাছে মনে হচ্ছে যে এখানে সরকার বা প্রশাসন, নির্বাচন কমিশন যা যা চেয়েছিল তাই ফলাফলটা হয়েছে। এবং এটা যদি আমি বাদও দেই, সবচেয়ে বড় কথা হলো যে এত কিছু নাটকীয়তার পরেও কিন্তু ভোটাররা আসেনি। হিরো আলম বলেছে আমি যদি না নামতাম তাহলে বগুড়া 4 এবং 6 আসনের ভোটাররা ঘর থেকেই বের হতো না। তো এরকম একটা এই নির্বাচন নিয়ে এটা বোঝা যায় যে এটা আলামত সামনে জাতীয় নির্বাচনটা কেমন হবে। জি, জনাব সুভাষ সিংহ রায়, জাতীয় নির্বাচন কেমন হবে সেটার ব্যাপারে যে মন্তব্য করলেন তার সাথে আমি একদম একমত না। জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং মানুষের আগ্রহের জায়গা তৈরি হবে। কেননা এই 11 মাসের জন্য যে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানুষের আগ্রহটা কম। আর বিশেষ করে যারা দুঃখিত পদত্যাগ করেছেন তারা রাজনৈতিক ভাষা যদি আমি বলি, তারা অতি আগ্রহী হয়ে এই রাজনীতির ভুল সিদ্ধান্তটা নিয়েছেন। এ বলে অবিমিশ্রকারিতা, মানে অগ্রপশ্চাৎ না ভাবিয়া যে কাজ করা হয় সেই কাজটি করেছেন। তো স্বাভাবিক কারণে এটাও জনমনে একটা প্রভাব পড়েছে, এটা খুব স্পষ্ট। আর কম ভোটের ব্যবধানে জেতা হারা এটা বাংলাদেশের নির্বাচনে নতুন না। 91 যে নির্বাচনে বিএনপি 90 ছাত্র গণঅভ্যুত্থানের পরে প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসে, অর্থাৎ সরকার গঠন করতে পারে, যদিও সেটা জামাতের সহায়তায়, কেননা 2টা সংরক্ষিত মহিলা আসন এর বিনিময়ে তারা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল, বামপন্থী দলদের সাথে জোট না করে তারা সম্পূর্ণভাবে জামাত ইসলামের সহায়তায় সরকার গঠন করেছিল। সেই নির্বাচনেও 42টা আসনে বিএনপির জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং খুব অল্প অল্প ভোটে আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছিল। অর্থাৎ ভোটের সংখ্যা বেশি ছিল আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের ভোটের যোগফলে আওয়ামী লীগ বেশি ছিল, আনুপাতিক ভোটেও আওয়ামী লীগ বেশি ছিল। তা এই রাজনীতির এই বিষয়গুলো আমাদের ইতিহাস বলে দেয় যে এরকম ঘটনা অনেক আছে। যদিও এর সাথে এটা মিলবে না, কারণ আমাদের যে আলোচিত যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা একেবারে সম্পূর্ণ ভিন্ন। এই কারণে বলছি যে উপনির্বাচনের কেমন হবে এটা মানুষ কিন্তু আগেই অনুমান করেছিল। আর হিরো আলমের প্রার্থী হওয়া এবং তার জনপ্রিয়তা এটাও বোধগম্য, কারণ আপনারা জানেন, যদিও এটার সাথে আমি মিলাচ্ছি না, একসময় সিলেটের যে উপজেলা নির্বাচন হয়েছিল যেখানে সক্কা সাইফুল নামে একজন প্রার্থী, তিনি সব দলকে হারিয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব প্রার্থীকে হারিয়ে তিনি তার নির্বাচনে জয়লাভ করেছিলেন। আমরা একসময় তো কৃষক মোহাম্মদ সাদেককেও দেখতাম ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত মোরগা মার্কা নিয়ে, তার মার্কা তিনি নিজেই বলতেন মোরগা মার্কা, মানে মোরগ মার্কা নির্বাচন করতেন। এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আছে, নির্বাচনের ইতিহাসে আছে, নতুন কোনো বিষয় আমি মনে করছি না। দেখবার বিষয় যে 2টি রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির, তাদের পথ চলা এবং আগামী নির্বাচনের জন্য কতটা প্রস্তুত হচ্ছে এবং কতটা জনসম্পৃক্ততার জায়গা অর্জন করছে, এটা খুবই দেখবার বিষয়। অতএব এটা নিয়ে এখন আর মন্তব্য করাটা খুব বেশি সমীচীন হয় বলে মনে করি না, কারণ আমাদের ছাত্র জীবনে মোস্তফা ফিরোজ ভাই জানেন, নীলক্ষেতে হঠাৎ করে একটি পার্টি অফিস তৈরি হলো ছোট্ট একটা ঘরের মধ্যে। এই পার্টি অফিসটার নাম ছিল বামাদ, বাংলাদেশ মানবাধিকার দল, এবং তিনি হঠাৎ করে একদিন রাত্রেবেলা হরতাল ডেকেছিলেন
তৎকালীন জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকার একটি পত্রিকা, আগামী পত্রিকা, তার সাক্ষাৎকার নিয়েছিল যে আপনি রাতে হরতাল ডাকলেন কেন। তিনি খুব স্পষ্ট করে উত্তর দিয়েছিলেন যে হরতাল তো রাত্রেই রাখতে হবে। বলে কেন? বলে বাংলাদেশে যত অপকর্ম হয়, যত চুরি চামারি যা কিছু হয়, ডাকাতি রাহাজানি সব রাতের বেলায় হয়, অতএব রাতের বেলায় হরতাল ডাকতে হবে। মানে এরকম রাজনীতির ঘটনাগুলো তো আমাদের অতীত ইতিহাসে, ছাত্র জীবনে, আমাদের জীবনে আজ থেকে 20, 25, 30 বছর আগে দেখেছি। কিন্তু এই রাতের হরতাল ডেকে হয়তো লাভ হয় না, না, সেটা বলছে তাই, সে তার ব্যাখ্যা জায়গা বলছে। আমি এই জন্য বলছি যে এরকম অনেক বিষয় কিন্তু বিশ্বের রাজনীতিতেও আছে। আপনি জানেন যে এই আমাদের তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী জয়ললিতা, তিনি তো রাজনীতি কোনোদিন করেননি, কিন্তু সে এই অভিনয়ের জগতের কারণেই তিনি একেবারে এক ধরনের জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং আম্মা নামে খ্যাত হয়েছেন। এবং ভারতের অনেক রাজনীতি দলের মুখ্যমন্ত্রীও পর্যন্ত এরকমভাবে হয়েছেন, এমপি হয়েছেন, হ্যাঁ, অনেকে তো হয়েছেন। অতএব এখানে ব্যতিক্রম কিছু না, রাজনীতি এইভাবেই চলছে। এবং সারা পৃথিবীতে অনেক বড় বড় রাজনীতিবিদরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বড় রাজনীতিদের, তারা কেউ অভিনেতা ছিলেন, কেউ কৌতুক অভিনেতা ছিলেন, তারা রাজনীতি এসেছেন না। অর্থাৎ হিরো আলমের কাছে ব্যতিক্রম কিছু নেই। রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে এই পর্বে একটু আলাপ করতে চাই। বিএনপি তো ধারাবাহিক কিছু কর্মসূচি পালন করছে এবং বিএনপি থেকে আজকে তার নেতারা বলছেন যে পদযাত্রায় ভয় পেয়েছে আওয়ামী লীগ। আর অন্যদিকে জনাব ওবায়দুল কাদের প্রতিদিনই এই বাকযুদ্ধ আছে, বলছেন যে বিএনপির পৃথিবী ছোট হয়ে আসছে। আবার প্রধানমন্ত্রী আজকে অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়ে বলেছেন, এটা উনি আরও বেশ কিছু সময় বলেছেন যে কিছু বুদ্ধিজীবী দেশে অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায়। কি মিন করছেন এটার মাধ্যমে? না, এটা তো আপনি যখন সর্বশেষ যে বাক্যটি উৎকলন করলেন, উপস্থাপন করলেন, এটা আপনি নিজেও জানেন যে বাংলাদেশে কারা এই কাজগুলো করতে চায়। এটা তো আমরা সেই ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিনের সরকারের সময় দেখেছি এবং পরবর্তীতে তারা কিন্তু তারা তো আবার আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল বলেছে। না, সেই আন্দোলনের ফসল কোন ক্ষেত্রে? এটাই কিন্তু আপনার কি বলে একটা ভ্রান্তির জায়গা তৈরি করে। যখন আওয়ামী লীগ তার নিজের রাজনৈতিক অবস্থান, তার আন্দোলন সংগ্রামের একটি জায়গায় যখন বিএনপি পদত্যাগ করতে বাধ্য হয়েছিল কিংবা সরে যেতে বাধ্য হয়েছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু কথাগুলো এসেছে। অতএব ওই সময়কার কথা যদি আপনি সার্বিকভাবে এটা জুড়ে দেন তাহলে কিন্তু ঠিক হবে না। যাই হোক, আমার বিশ্লেষণ আমি দিলাম। এটা তো হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশে তারা এটা করতে চেয়েছেন, কারণ খুব জ্ঞানীগুণী জনরা এবং খুব তারকা সাংবাদিকরা, সম্পাদকরা, বিশেষ করে সম্পাদকদের কথা বলবো, তারা তো পত্রিকায় কলাম লিখেছেন এবং তারা পরবর্তীতে স্বীকার করেছেন টেলিভিশন টক শোতে এসে যে কাদের নির্দেশে তারা এগুলো করতে বাধ্য হয়েছেন কিংবা করেছেন, কিংবা তাদের ভাষায় তারা কীভাবে প্ররোচনায় পড়ে এই কাজটি করেছেন। যাচাই বাছাই করেননি, সত্য যাচাই করেননি, এরকম বক্তব্য তো এসেছে, নাম উল্লেখ করলেন নয়। দর্শক যারা বোঝা তারা ঠিকই তো বুঝছেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা আমি উল্লেখ করছি। বলেছেন তো, একটা ইংরেজি পত্রিকার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি তো এই কথাটা তো টেলিভিশন টক শোতেই বলেছেন। অর্থাৎ এই ব্যাপারটা খুব স্পষ্ট। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি রাজনীতিতে, আমি যে কথাটি বিএনপির সবচেয়ে দুর্বল জায়গাটি আজকে মোস্তফা ফিরোজ ভাইয়ের সামনে রেখে আমি বলি, বিএনপির সবচেয়ে দুর্বল জায়গাটি হচ্ছে দুটো জায়গা। একটা হচ্ছে তাদের দেশপ্রেমের জায়গা কিন্তু তাদের শক্ত না, নড়বড়ে রাজনৈতিক কাঠামোর ভিতরে। দ্বিতীয়ত হচ্ছে তাদের রাজনৈতিক কাঠামো রাজনৈতিক কর্মসূচি নির্ভর না। তারা মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু হলেই তাদের পক্ষে চলে আসবে এবং তারা মনে করে বাইরের থেকে কেউ বসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাদের এই ধারণার বশবর্তী হয়ে তারা কিন্তু কাজ করে। আমি শেষ করছি একটা কথা, আমি ছোট একটা উদাহরণ দিই। আমার হাতে একটা পত্রিকা আছে, দৈনিক প্রথম আলোর 2003 সালে 4 ফেব্রুয়ারি, জানি না জমে আসতে পারবে কিনা, আমি আপনাকে মুখেই বলি। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি ওই সময় রাষ্ট্রদূত ছিলেন, আপনি খুব ভালো করে চিনবেন, মেরিয়ান পিটার্স, কারণ তিনি তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতের পরিপ্রেক্ষিতে এই সংবাদটি, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকারে বলছেন তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার দাবি, আওয়ামী লীগ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। শিরোনাম, যুক্তরাষ্ট্রের বিশেষ নিবন্ধীকরণ
আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী যারা তাদেরকে বিশেষ নিবন্ধীকরণের আওতায় আনা হয়েছিল। শেখ হাসিনা এত লড়াই করছেন বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে, কি নির্যাতন, কি নিপীড়ন, তারপরেও কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছেন যে এই তালিকা আমি মানি না, এবং আরও বলছেন একই সঙ্গে দলটি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শন করতে হবে, এই দাবি জানিয়েছেন খুব পরিষ্কার। আর সেখানে তিনবারের প্রধানমন্ত্রী তিনি বলছেন ওয়াশিংটন টাইমসে পত্রিকা কলাম লিখে বাংলাদেশকে সাহায্য দিবেন না। কেননা আমি একটা কথা জুড়ে দিই, বঙ্গবন্ধুর যে বইটি তার ডায়েরি থেকে যেটা 3টে ছাপানো হয়েছে, তার সর্বশেষ বইটি ছিল আমার দেখা নয়া চীন। তিনি 32 বছর বয়সে নয়া চীনে গিয়েছেন আন্তর্জাতিক শান্তি সম্মেলনে। সেখানে তিনি লিখছেন ডায়েরিতে যে আমাদের সরকার, পাকিস্তান সরকার আমাদের উপর এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন করে, এত জেলে ভরে, কিন্তু বাইরে এসে আমি তাদের বদনাম করতে পারি না, দেশের বদনাম করতে পারি না। এই কথাগুলো আজকে রাজনীতিবিদদের ভিতরে কিন্তু প্রবেশ করে না। আমি বিশেষ করে বিএনপির কথা বলছি। মোস্তফা ফিরোজ, না, এটা এক অর্থে এটা এক অংশ ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে দুটি রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক রেষারেষি এমন পর্যায়ে, তো যে যখন নাকি বিরোধী দলে থাকে সে তখন ক্ষমতাসীন দলকে টার্গেট করে, আসলে দলকে টার্গেট করে, ঠিক দেশকে ভালোবাসে না তা বলবো না, ওই দলকে টার্গেট করতে যে দেশ ক্ষতিগ্রস্ত হয়। যেমন আজকে আমাদের এই মার্কিন স্যাংশনের ফলে যাই বলি না কেন, র্যাব বা ব্যক্তি বিশেষ হলেও এটা তো আলটিমেটলি দেশের একটা ভাবমূর্তির জন্য ক্ষতি, এটা তো স্বীকার করতে হবে। এটা তো আর বলা যাবে না যে এটা বিএনপি করেছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে কি আমরা বলতে পারছি যে তোমরা আমাদের দেশের ক্ষতি করেছো? বলতে পারছি না। আমরা বলছি ভাই একটু তোমরা প্রত্যাহার করো, বা বলছি যে এটার জন্য দায়ী হচ্ছে বিএনপির, এটার জন্য দায়ী হচ্ছে ওই বুদ্ধিজীবীদের ওর এনজিও এসবের মধ্যে বলছি। এখানে দুটি রাজনৈতিক দলের এই রেষারেষির ফলেই 1/11, এবং ওই সময় মানুষ কিন্তু ওই যে লগি বৈঠার মানুষ যে রক্তাক্ত এবং বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি, বিএনপিও অনড় ছিল যে ভাবেই হোক না কেন তারা 22শে জানুয়ারির যে নির্বাচন, একতরফা নির্বাচন সেটা করবে। তারা 11 দিন আগে 1/11 আসলো। এটা কিন্তু আমাদের স্বস্তি ছিল। এই স্বস্তিটার জন্য যদি কোনো বুদ্ধিজীবীরা যদি মানে কান্নাকাটি করে থাকেন বা তাদের আকুতি থাকে, এটা শুধু তাদের না, কিন্তু এটা সাধারণ মানুষেরই একটা চাওয়া ছিল যে যাক বাবা বাঁচলাম। এবং সত্যি মানুষ কিন্তু বেশ অন্তত 5-6 মাস স্বস্তিতেই ছিল। তারপরে যখন কি আস্তে আস্তে 1/11-এর যারা তারা যখন কি দুর্নীতিতে জড়িয়ে গেল এবং কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিল না, তখন আস্তে আস্তে তাদের জনপ্রিয়তাটা ভাটা পড়ছিল। কিন্তু ওই সময় কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিল ওই 1/11-এর সরকার। কেন বললাম, তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপিও সাপোর্ট করেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএনপির একটা অংশ মানান ভূঁইয়া সহ তারা সাপোর্ট করেছিল। আবার আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ ওনারা সংস্কার প্রস্তাব দিয়েছিল। সবই তো 1/11-এর সরকারের আব্দুল জলিল দেয়নি, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, চার নেতা এবং শুধু তাই না, আমাদের কেউ কেউ জাগো বাংলাদেশ নামে আমাদের কিছু সাংবাদিক বন্ধুরাও যুক্ত ছিল, তারাও কিন্তু 1/11-এর পার্ট। কিন্তু আবার যখন কি দল আর চলে আসলো তখন কিন্তু তারা আবার যার যার দলে চলে গেল। তো বুদ্ধিজীবীরা তো রাজনীতি করতে পারবেন না এমন তো কোনো কথা না। সে আমি সারা জীবন সাংবাদিকতা করছি। আজকে যদি আমি মনে করি যে একটা পরিবর্তন দরকার আওয়ামী লীগ বিএনপির বাইরে, তাহলে আমি কেন মানে রাজনীতি করার কি আমার অধিকার নেই? মানে আপনি রাজনীতি করতে করতে ফেইল্ড, আমি যদি মনে করি তো আমি তখন রাজনীতি করলাম, তোর সমস্যা কি? রাজনীতি সবারই অধিকার, এটা বুদ্ধিজীবী বলে কেন, একজন সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো পেশার মানুষই। আমাদের বুদ্ধিজীবীরা রাজনীতি করছে না, আমাদের বুদ্ধিজীবীরা দলবাজ হিসেবে কি পরিচিত না? দুই দলেই তো আছে, দুই দলের বাইরেও আছে। এটা অধিকার, এই অধিকার নিয়ে কথা বলা ঠিক না। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো যে আমাদের সুস্থ রাজনীতির ধারায় আমরা আছি কি নেই। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে বিএনপি আওয়ামী লীগ এই দোষে দুষ্ট। ওই আমরাই শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করছি আর আমরাই শুধু মানে ধারাবাহিক শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। কেন একসময় আওয়ামী লীগ কি এই জাল জালিয়াতি নির্বাচনের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, কেয়ারটেকার সরকারের দাবিতে আওয়ামী লীগ জামাতের যৌথ আন্দোলন ছিল না? সেটা তো আমাদের ইতিহাস, আমরা তো মারা যায়নি, কিছুদিন আগের কথা। আবার এখন বিএনপি আন্দোলন করছে না সেই একই কারণে। তো এখন যদি বিএনপি যদি স্কোপ পায়, আমি কথার কথা বলছি, যদি কোনো কারণে যদি তারা ক্ষমতায় আসে, তারা তো প্রথম দফায় এই দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটা মানে আরও 100 বছর জন্য থাকে সেই বিধানটাই তো করবে।
এই যে আমাদের মধ্যে এই দুটি রাজনৈতিক দলের মধ্যে যে পারস্পরিক যেই জেলাসি এবং ক্ষমতায় টিকে থাকার যে আকাঙ্ক্ষা মরিয়া, এবং এটা সৎভাবে হোক অসৎভাবে হোক, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে হোক, এই আমাদের রেমিটেন্স বন্ধ করে হোক, সেটা শুধু বিএনপি চায় আর আওয়ামী লীগ কিছুই চায় না। আওয়ামী লীগ শুধু উন্নয়ন চায়। তো ঠিক আছে, সব তো হলো, এখন একটা সুষ্ঠু ভোটের জন্য বলুক আন্তর্জাতিক সম্প্রদায় বা যারা গণতান্ত্রিক মহল তাদেরকে আহ্বান জানাক যে ঠিক আছে আমরা ক্ষমতায় থাকি কিন্তু আপনারা নির্বাচনটা করে দেন। পারবে? সেই সাহসটা নাই। বলবেন না না এই যে এখন এই নির্বাচন, এই যে উপনির্বাচন যেভাবে হলো, 2018 নির্বাচন যেভাবে হলো, 14 নির্বাচন যেভাবে হলো, এইভাবেই ওনারা চান, এর বাইরে কিন্তু চান না। এর মধ্যে থেকে আচ্ছা ঠিক আছে তোমরা একটু রাগ করছো, আচ্ছা ঠিক আছে তোমার আরও 10টা সিট বাড়ায় দেবো, মানে এইভাবে জোড়াতালি দিয়ে তো আসলে গণতন্ত্র চলে না। এটা কোনো স্বাধীন একটা রাষ্ট্রের স্বপ্ন হতে পারে না যে নিয়ন্ত্রিতভাবে আমি গণতন্ত্র চালাবো, নিয়ন্ত্রিত নির্বাচন করব, অন্ধকারে বসে আমি একে উকিল আব্দুস সাত্তারকে আমি ন্যায় নীতি বিসর্জন দিয়ে আমি আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে নামাই দেবো। কেন? এই নির্বাচনটা, এই আসরটা যদি হাতছাড়া হতো তাহলে কি আওয়ামী লীগের পতন ঘটতো না। কিন্তু ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নামাই দেওয়া হলো। কিন্তু যখনই কি জাতীয় নির্বাচনে যদি ওই জায়গায় উকিল আব্দুস সাত্তার যদি বিএনপির প্রার্থী হয়, তখন কি আওয়ামী লীগের নেতাকর্মীরা নামবে না? তাহলে রাজনীতি বিসর্জন কে দিচ্ছে না? আদর্শিক রাজনীতি কোথায়? কোথাও নেই। আমরা তো ওইসব কারণেই তো অনিল কেমনি এমনি আসে নাকি, এই কারণেই তো আসে। যখনই কি রাজনৈতিক শূন্যতা হয় তখন ওই নায়িকা মাহি নেমে যায়, হিরো আলমরা নেমে যায়, আরও অনেকে নাম বললাম না। রাজনীতি শূন্য হয়ে যাচ্ছে বিপজ্জনকভাবে। আমাদের গণতন্ত্র এই যে কিভাবে আমাদের ক্ষত তৈরি হলো, এই যে আস্তে আস্তে এই ক্ষত বড় 6টা উপনির্বাচন দিয়েই আমরা যদি বিশ্লেষণ করি একদম পক্ষপাতহীনভাবে, মানে কোনো মোহ থেকে না করে, তাহলে দেখব যে এগুলো আমাদের নির্বাচনী ক্ষত। এটা স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা হইতে পারে না। এটা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা গণতন্ত্রের সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না এই যেভাবে নির্বাচনগুলো হচ্ছে। এবং আমাদের রাজনৈতিক দলগুলো কৌশলের অংশ হিসাবে যেভাবে এই উকিল আব্দুস সাত্তারকে সমর্থন করলো, এটা খুব লজ্জাস্কর ব্যাপার। আজকে হিরো আলমের সাথে কোনো রকমই জিততে হয়, তানসেন জাসদের, আমি জানি যে উনি অনেক পুরনো রাজনীতি, আজকে তাকে কোনো রকমে মানে জিততে হয়েছে। যদিও আমি মনে করি না যে এটা ফেয়ার নির্বাচন হয়েছে। ফেয়ার নির্বাচন হলে হিরো আলম বহু ভোটে হারবে। কিন্তু আমাদের রাজনীতি যে ব্যর্থ, বিদ্যমান ক্ষমতাসীন যে পক্ষ বিপক্ষ যারা আছে সেটা বারবার প্রমাণ হচ্ছে, এবারও সেটা প্রমাণ। মোস্তফা ফিরোজ ভাই, আমি একটু কথা বলার পরে মোস্তফা ফিরোজ ভাই আমার সাথে একমত হবেন। আপনি খেয়াল করে দেখবেন 15 ফেব্রুয়ারি যে নির্বাচন, অর্থাৎ 1994 সালে 20 মার্চ যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের পরবর্তীতে যেই পদক্ষেপ দিয়ে আওয়ামী লীগ তার রাজনীতির পথে এগিয়ে গিয়েছে, সেই রাজনীতি জনগণকে সম্পৃক্ত করতে পেরেছিল। এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় সার্থকতা। এবং বিএনপি জামাত ছাড়া 15 ফেব্রুয়ারি না, মাগুরা নির্বাচনের পর থেকে 1994 সালে, ওই আন্দোলনটা ছিল সঠিক। 1994 সালে 20 মার্চের যে মাগুরা উপনির্বাচন, হ্যাঁ, এবং এখানেই কিন্তু আওয়ামী লীগ প্রথম জাতীয় ঐক্য গঠন করতে পেরেছিল। তা আজকের বিএনপি সেই তার ধারে কাছে আসতে পারেনি। এই ব্যর্থতা বিএনপি স্বীকার করতে হবে এবং স্বীকার করেই তাকে কিন্তু পথ চলতে হবে। আপনি অনেক, কিন্তু এটা যেটা আসছে যে পলিটিক্যাল গভর্নমেন্টস এটা ইনক্রিজিংলি রিপ্রেসিভ, ইনক্রিজিংলি কোয়ার্সিভ। এখন ওই সময়ের আপনি যখন যে সময়ের কথা বলছেন সেখান থেকে ক্রমাগতভাবে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে যেই আসুক না কেন, এই সরকার দীর্ঘদিন ধরে আছে, সে কারণে তা প্রতিপক্ষের উপরে অধিক মাত্রায় কোয়ার্সিভ হয়ে যাচ্ছে এই ধরনের অভিযোগ, স্পেস অনেক লিমিট করে দিচ্ছে এই ধরনের অভিযোগ, যেখানে মামলা মোকদ্দমার অভিযোগ বেশি। যে মানে এরকম অবস্থা হয়তো 15 বছর 20 বছর আগে হয়তো এত ছিল, কিন্তু তারই ধারাবাহিকতা একটা কনসিকুয়েন্সে চলে আসে। হয়তো পরের সরকার যা আসবে সে হয়তো আরও মোর রিপ্রেসিভ হবে, মোর কোয়ার্সিভ হবে, মোর ফোর্স করবে, মানে এক্সার্ট করবে। এই পারসেপশনটা সমাজে বিরাজ করছে। এর মাঝখানে যে কথাগুলো বললেন আমি আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। জি, এই কথাগুলো খুবই চমৎকার কথা। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো আমাদের পুরা কপাল, সেভাবে তো এগোয়নি। বিএনপি যে আদি পাপটা করেছে, সেই আদি পাপের ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে। আপনি 96 সালের যে 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করেছেন, সেই নির্বাচনে আপনি বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে বসিয়েছেন এবং বিরোধী দলের নেতা বানিয়েছেন। এবং
কথা ছিল 1990 সালের 19 নভেম্বর যে 3 জোটের রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা অনুযায়ী প্রতিটা শর্ত বিএনপি ক্ষমতায় এসে ভঙ্গ করেছে। দুটো শর্তের কথা আমি উল্লেখ করি। একটা ছিল যে পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা একেবারে লিখিত চুক্তি। দ্বিতীয় ছিল কোনো দেশ বিরোধী শক্তি এবং ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের সাথে কোনো যেই দলই সরকারে যাক না কেন তারা কোনো জোট গঠন করতে পারবে না। প্রথম ধাক্কায় তো আপনার সুযোগ ছিল যে ওয়ার্কার্স পার্টি, আপনি বাকশাল, গণতন্ত্রী পার্টি সহ স্বতন্ত্র প্রার্থী অনেক কিন্তু নির্বাচিত হয়েছিল। বিএনপি তো মাত্র 140টা আসন পেয়েছিল, দরকার ছিল 11টি আসন। আপনি তো এগুলো না করে আপনি জামাত ইসলামকে দুটো মাত্র সংরক্ষিত মূল্যে আসন দিয়ে আপনি সরকার গঠন করলেন। অতএব আপনি যে ভালো ভালো যে পদগুলো, সেই পদগুলো তো আপনি জাননি। আমি বিএনপির কথা উদ্দেশ্যে বলছি। উল্টো দিকে 96 সালে 21 বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগের প্রধান, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, যার অধীনে নির্বাচনে 91 সালে আওয়ামী লীগ পরাজিত হয়েছে অস্থায়ী সরকারের অধীনে, তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আর উল্টো দিকে ওই যে বিএনপির যে আদি পাপ থেকে বেরিয়ে আসতে পারেনি, তার নির্বাচনে রাষ্ট্রপতি কারে বানাচ্ছিলেন? আব্দুর রহমান বিশ্বাস। যে আব্দুর রহমান বিশ্বাসের সাথে তার 71 সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ভূমিকা, সেই ভূমিকার একেবারে জল করছিল। সেই জায়গায় কিন্তু অনেকগুলো জটিল জায়গা কিন্তু তৈরি করেছে বিএনপি। অর্থাৎ সেই জায়গার থেকে আপনি যদি এখন সেই জায়গাতে উত্তরণ করতে চান, তাহলে রাজনৈতিক কাঠামোর মধ্যে আপনাকে আসতে হবে। আপনি তো কাঠামোর মধ্যে আসেননি। আপনি এবারও যে বিভাগীয় সমাবেশগুলো দিয়েছেন, খুব ভালো কথা। রাজনীতির মনস্ক যারা মানুষ, যারা আওয়ামী লীগকে নানা কারণে পছন্দ করে না, তাদের একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু ওই যে বিএনপির ভিতরে ভাইয়া গ্রুপ, তারা খুব সক্রিয়, তারা উলটপালট করে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। আপনি প্রথম যে সমাবেশটি হলো, সেটা কোথায় হলো? চট্টগ্রামে কোনো পরিবহন ধর্মঘট ছিল না। সেই চট্টগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, যাকে দলমত নির্বিশেষে অনেক মানুষ পছন্দ করে, তিনি আনন্দে গদগদ হয়ে বললেন, যেটা মোস্তফা ফিরোজ জানি না কি বলবে প্রেক্ষাপটে, যে স্যাংশন আসছে। মনে হচ্ছে যেন বাংলাদেশের জন্য সুসংবাদের বার্তা নিয়ে আসছেন। তার মানে কি, আপনার ভিতরের যে কালিবা, সেটা কিন্তু আপনি উদ্গীরণ করে দিলেন। সংকটটা ওই জায়গায় তৈরি হয়েছে। আবার এই যে লু হাওয়া যখন বয়ে গেল, যখন এই প্রথম বিএনপির নেতৃবৃন্দরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত বসেছিল, এই বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা বৈঠকে বসবে, তারা কথাবার্তা বলবে, বেরিয়ে এসে অনেক বক্তব্য দেবে। যখন দেখলেন যে কোনো বিরোধী দলের সাথে তারা বৈঠকে বসেননি, তখন তাদের মধ্যে একটা হতাশার জায়গা তৈরি হয়ে গেল। এখন এই যে কথাগুলো আমি বললাম, এগুলো তো রাজনীতির একটা বিশ্লেষণ। আমার মনের মধ্যে আমি কোন দল সমর্থন করি কিংবা প্রকৃত অর্থে আমি কোন দলের কাছে আমি নত জানু, সেটা অন্য বিশ্লেষণ। কিন্তু ব্যাখ্যাটা তো এখানেই, যে আপনি সেই আদি পাপের জায়গার থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেননি বলে আপনি সংঘর্ষের পথ বেছে নেওয়ার চেষ্টা করেছেন। আপনি 2013 থেকে 2015 পুরোটা 2 বছর আপনি মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। আপনি 3000-এর ওপরে মানুষকে শুধু দগ্ধ করেছেন, 1000-এর ওপরে মানুষকে হত্যা করেছেন। আপনি গাড়ি জ্বালিয়েছেন, গবাদি পশু জ্বালিয়েছেন, পাঠ্যপুস্তক জ্বালিয়েছেন, ভূমি অফিস জ্বালিয়েছেন। কোনো আন্দোলনে বাংলাদেশে ভূমি অফিসে কেউ কোনো আগুন জ্বালায়নি। অর্থাৎ যেখানে মানুষের দলিল দস্তাবেজ থাকে, মানুষের সম্পত্তির ডকুমেন্ট থাকে। আমি মানে বেশ কয়েকটা পয়েন্টে আমি একমত, যে আমি তো এটা বললাম, তো এরশাদ পতনের পর আমাদের যেই সুযোগটা ছিল, সেই সুযোগটা প্রথম ধাক্কাতেই বিএনপি সেটি ঠিক মতন হ্যান্ডেল করতে পারেনি। তারপর আমি মনে করি ওই গভর্নমেন্টটা ভালো গভর্নমেন্ট ছিল। আবার আওয়ামী লীগের প্রথম ধাপটা ভালো ছিল, মানে 96-এর গভর্নমেন্টটা, কিন্তু তারপর থেকে একদম রাজনীতি ওলটপালট হলো। যখনই কেউ সিদ্ধান্ত নিল যে আমি ক্ষমতায় থাকবই, তখনই ওই যে প্রথম হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে টেম্পারিং করা, আর তারপরের ধাপটা হলো একেবারে পুরোটাই হলো তুলে দেয়া। এগুলি সবই হচ্ছে অসৎ চিন্তার প্রতিফলন। এবং এই আস্তে আস্তে এর আগে যে দাদা কয়েকটা পয়েন্ট বললেন, আমি একমত। ওই 15 ফেব্রুয়ারি নির্বাচন, তারপরে ধর্মশ্রেয়ী রাজনীতিকে প্রশ্রয় দেওয়া, কিন্তু এই যা করছে সবগুলো অভিযোগ কিন্তু আবার একইভাবে ওই জামাতকে নিয়ে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন থেকে শুরু করে সব কিছু আবার আওয়ামী লীগের কাঁধে পড়ে। ইভেন
হেফাজতের সেই 18 নির্বাচনের আগে আমরা দেখলাম এই সোহরাওয়ার্দী উদ্যানেও সেই মহড়া দেখলাম। তো এগুলি কিন্তু আওয়ামী লীগের সাথেও যায় না, আবার বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবেও তারও উচিত না। কিন্তু সামহাও আমাদের ক্ষমতার কারণে এই যে আপোষ করতে করতে এখন অবস্থা হলো নিশ্চিহ্নকরণ, অর্থাৎ আমি ক্ষমতায় থাকবো, অন্য পক্ষ নিশ্চিহ্ন হয়ে যাবে। গত 14টা বছর কিন্তু সেই কাজটা করেছে। সেখান থেকে তো আমি উত্তরণ দেখছি না। লম্বা সময় তো আওয়ামী লীগ পেয়েছে, সেইটাকে গণতন্ত্রকে মানে আমি অতীতের এ নিয়ে কি পড়ে থাকবো নাকি সামনে এগোবো? সামনে এগোচ্ছি কোথায়? এগোচ্ছি না তো। দিনকে দিন আমি আরও মানে খাদের তীরে চলে যাচ্ছি। এখন সামনে 11 মাস আছে নির্বাচন, এখন পর্যন্ত আমি জানি না যে নির্বাচন কিভাবে হবে। সরকার এখনও বলছে যে না, এই কি বলে মানে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাহলে আপোষের জায়গাটা কোথায়? স্বচ্ছ নির্বাচনটা হবে কোথায়? 2টা টার্ম তাদেরকে সুযোগ দেওয়া হলো, সেই ভালো নির্বাচন তারা করতে পারেনি। আমি বলছি যে এইভাবেই কিন্তু ধসগুলো নামছে। ধস থেকে উঠানোর ব্যাপারে যারা ক্ষমতা আছে তাদের এখন কি আমি বিএনপি নিয়ে আলোচনা করে লাভটা কি? ক্ষমতায় আছে তো আওয়ামী লীগ, রিপেয়ার মূল উদ্যোগটা নিতে হবে আওয়ামী লীগকে। সেই উদ্যোগটা কোথায়? সেই উদ্যোগটা দেখছি না বলে মানে হতাশা লাগছে এবং মনে হচ্ছে আমরা সংকট থেকে আরও সংকটের মধ্যেই যাচ্ছি। একটি ভালো নির্বাচন করতে গেলে যে রাজনৈতিক দলগুলোকে যে ভূমিকা রাখতে হয়, সেখানে কি 2014-2018-তে বিএনপি সে ভূমিকা রেখেছিল? মোস্তফা ফিরোজ ভাই বলুক, আমার বলা প্রয়োজন না। কিন্তু 18তে যখন আলোচনায় গেছে তখন তো ভালো নির্বাচনে শেষ করি আমি, অর্ধাংশ হয়েছে। আপনি 2014 নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানাননি? টেলিফোনে কথা বলেছেন। জাতীয় সংসদে যেদিন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন সেদিনই বলেছেন। মোস্তফা ফিরোজ ভাইরা কিন্তু এই কথাটা কিন্তু বলেন না। আমি বহু বছর কথা বলে ফেললাম। মোস্তফা ফিরোজ ভাই এটা বলেন না যে 5টা বছর বিরোধী দলের রাজনীতি করলেন, আপনি মাত্র বিরোধী দলের নেতা হিসেবে মাত্র 8 থেকে 9 দিন আপনি সংসদে গিয়েছেন, আপনি রাজনীতির প্রথম পরিক্রমা চলেন না তো। এবং সেদিনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আসেন আমরা দুজন মিলে ঠিক করি নির্বাচন কিভাবে হবে। 14 কথা যখন আপনি বলে ফেলেন, 2018 সেই নির্বাচন তো আপনি নির্বাচনের মতো করে করেননি। করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ থাকতেন না। বিএনপির কর্মীরা অবরুদ্ধ করেছিলেন, বলেছেন টাকা গেছে লন্ডনে, হামলা কেন পল্টনে। আপনি একটা আসনে নির্বাচন করেছেন, আপনি কোনো নির্বাচনের প্রস্তুতি দেখেছিলেন? কি নির্বাচন করেছেন? না, আসলে নির্বাচন করেছেন না দাদা, একটু ইন্টারপ্রেট। 14 নির্বাচনে বিএনপি যাবে কেন? 14 নির্বাচনে তো তখন তো ব্যবস্থাটাই তো আর তত্ত্বাবধায়ক থাকলো না। টেম্পার্ড তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই যায়নি আওয়ামী লীগ। কথা মেনে নিয়েই তো আমি বলছি তত্ত্বাবধায়ক সরকারকে যেটা টেম্পার্ড করা হলো, মানে সংশোধিত করা হলো যে বিচারপতির বয়স টয়স, সেটাতেই যেখানে আওয়ামী লীগ যায়নি, সেখানে একেবারে পুরো ব্যবস্থাপনাই নাই, সেই নির্বাচনে যাবে। সেই ব্যবস্থাপনা আপনি তাহলে একটু অতীত কথা বললেন না, অতীতের দিকে ফিরে যাচ্ছি। বিএনপি তো এখন স্লোগান দিচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। তার মানে 79-তে ফিরে যাবেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ফিরে যাবেন, 77-এর জিয়াউর রহমানের হানা ভোটে ফিরে যাবেন, 78-এর রাষ্ট্রপতি নির্বাচন ফিরে যাবেন, যিনি সরকারি চাকরিতে থাকা অবস্থায় নির্বাচনে করেছেন, ওখানে ফিরে যাবেন। বাংলাদেশের 2001 থেকে 2000 ভয়ঙ্কর শাসনে ফিরে যাবেন। এটা তো বলছেন। অতএব অতীতের তো অনেক রকম ভয়ঙ্কর ঘটনা আছে, অনেক ক্ষত আছে, আমি সে আলোচনা করছি না। আপনি 2018-র নির্বাচনে আপনি নির্বাচন মতো করে করেননি, আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি, আপনি আর এক জায়গায় বর্গা দিয়েছিলেন। তাকে বর্গা দিয়েছেন যার রাজনীতির ইতিহাসে কখনো নির্বাচনে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেন। আমি বলি, আমি তো এই আওয়ামী লীগ বিএনপি হাত ধরে তো আমি সামনে এগোবো না। আমি চাইবো জনগণ, সাধারণ জনগণ হিসেবে আমি কি চিন্তা করি? আমি চিন্তা করি যে একটা মুক্ত স্বাধীন নির্বাচন হওয়া উচিত। এবং এখন পর্যন্ত টেকসই হচ্ছে দলবিহীন যেই ব্যবস্থাপনায় নির্বাচনটা, সেটা হয় নিরপেক্ষ নির্বাচন। এর আগের আমার অভিজ্ঞতা 10টা-11টা নির্বাচন, দল যখনই থাকে তখন সেই দলই ক্ষমতায় আসে, দল যখন থাকে না তখন হলো ক্ষমতার পালাবদল ঘটে। আমি তো চাই সেই পালাবদল, সেই পালাবদলের সুযোগটা কোথায়? আপনি কি পালাবদলটা খুব জরুরি মনে করছেন? গণতন্ত্রের সংজ্ঞা কি পালাবদল জরুরি? আমাদের অন্তত জরুরি 15 থেকে 20টা নির্বাচন পালাবদল হতে হবে। না, সেটা দায়বদ্ধ হবে প্রত্যেকেই যাতে মনে করে। পালাবদলটা অনেক একটা বায়াস বা প্রেজুডিস ইয়ে। আমি মনে করি যে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। মানে এখানে নির্বাচন না, সেটা ইনকামবেন্সি অ্যান্টি ইনকামবেন্সি থাকতেও পারে, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। নির্বাচন তো সুষ্ঠু হতে হবে। আপনি খুব চমৎকার বলেছেন। এখন বিএনপি কি করলো? এইজন্যই আপনার কথাগুলো পছন্দ হয়। একটা বিরতি। আমি আপনার কথাগুলো এই কারণে পছন্দ হয় যে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি। আপনি ভারতবর্ষের প্রথম যে প্রধানমন্ত্রী যারা দল ক্ষমতায় আসলো, কংগ্রেস, টানা 17 বছর ক্ষমতায় ছিল। টানা 17 বছর ক্ষমতায় না থাকলে ভারতবর্ষের যে
ভিত্তি দাঁড়িয়ে গেছিল। আপনি শিক্ষার ভিত্তি, মৌলানা আবুল কালাম আজাদের যে শিক্ষার দর্শন এবং এই যে এগিয়ে যাওয়ার যে ভারতের যে জায়গাটা শক্ত ভিত্তি দাঁড়িয়েছিল, সেটা তো করেছিল তাই 17 বছর টানা ক্ষমতা থাকার কারণে। আর নজর কাড়া উন্নয়ন আর নজিরবিহীন উন্নয়ন যখন থাকে তখন মানুষ কিন্তু ওই সরকারের পক্ষে থাকে। ভিত্তিটাও হচ্ছে আবার দৃঢ় হয়, এটাও তো সত্য পৃথিবীর ইতিহাসে। সেটা আপনাকে তো বিশ্লেষণ করতে হবে, সেখানে জানতে হবে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের মানুষকে আমি চিনি, বাংলাদেশের মানুষও আমাকে চেনে, এবং তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না। না, সেই কাজটা তো করছেন। পিএম কে ডাকলে কিন্তু আর আলোচনা হবে না, কারণ আমি ডাকছি না, সরাসরি তো আমি ওনাকে কাউন্টার করতে পারবো না। আপনি কাউন্টার না করেও আপনি তো কথা বলতে পারবেন, সেই দক্ষতা আপনার আছে না হলেও কিন্তু এটা একটা বাকপটুতা আপনার আছে। আমি সেই জায়গায় না যেয়ে বলি আপনার রাজনৈতিক যে দর্শন সেটা তো পরিষ্কার না। আপনি কোথায় কি করছেন, অমুক মঞ্চ করছেন, তমুক মঞ্চ করছেন, দুদিন পরে মঞ্চ বলতে আবার জনতার মঞ্চ হয়েছে, এখন গণতন্ত্র মঞ্চ হয়েছে, আমি এগুলি বাদ দিলাম। কিন্তু আমাদের একটা সাধারণ হিসেবে আমাদের চাওয়া হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা কিভাবে হবে, সেটা যদি দলীয় সরকারের অধীনে হয় আমি মানতাম, যদি না 2014 এবং 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। মির্জা ফখরুল তো বলেছে ভোরের কাগজের সাক্ষাৎকার দিয়ে যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। এটা তো বিলম্বিত রাজনৈতিক বোধোদয়। এখন যা করছে পরবর্তীতে কি বলবে সময় বলে দেবে। না, এরকম কি বিএনপির কোন স্ট্যান্ড নেই? হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম ধরে কাগজে কিন্তু দলগতভাবে তারা মনে করে না যে তারা স্পষ্ট করে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ করা। কোট আনকোট বলছি আমি। না, আছে এরকম কোন, আপনি গুগলের দৈনিক ভরিকোস জান, আপনি জান, আমি তো না জেনে মুস্তাফিজ ভাই আপনার সামনে আমি ওই কথা বলবো। এটা হয়তো দলের স্ট্যান্ড না, তার ব্যক্তিগত এটা হতে পারে কথা। রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে অনেক আলাপ করলাম, আরও আলাপ হবে। বইমেলা শুরু হয়েছে, 21শে বইমেলা। শুরুর দিনে মেলা প্রাঙ্গণ উচ্ছ্বসিত ছিল, লেখক পাঠকদের ভিড় ছিল। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে, তার মধ্যে জনাব সুভাষ সিংহ রায়ও একজন, আপনিও পেয়েছেন। কিন্তু এই যে বাংলা একাডেমিতে যে প্রাণের মেলা, বই মেলা, সেটা সম্পর্কে জনাব মোস্তফা ফিরোজ মানে কীভাবে? এটা তো আমাদের একটা বহুদিনের ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্য। কিন্তু এবার যে এটা ওই আদর্শ স্টল নিয়ে যে বিতর্কটা হলো এবং 3 জন লেখকের বই সেখানে ঢুকতে দেওয়া হলো না, একটা কিন্তু এই যে আবারও সেই একটা ক্ষত কিন্তু আমরা তৈরি করলাম। এই ক্ষতটা দিনে দিনে বাড়তে থাকবে। যখনই যে সরকার থাকবে, যদি এই সিস্টেমে থাকে, যদি এই সিস্টেম চেঞ্জ হয় তাহলে অন্য কথা। কিন্তু এই যে ধারাগুলো আমরা দেখছি, যে ধারাগুলো একেবারে আমরা বহন করে বেড়াচ্ছি ঐতিহাসিকভাবে, ওই আওয়ামী লীগ বিএনপির বাইরে তো আমরা জীবনে যাইতে পারবো না। তো এই ক্ষতটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। তখন আমি ওকে পছন্দ হবো না, ওকে ওর বই বন্ধ করো, ওই স্টল বন্ধ করো, এই করো তাই করো, এই করতে করতে কিন্তু আমাদের সুদূর প্রসারী আমি যেটা দেখি যে ওদের এগুলি হলো অশনি সংকেত। কিন্তু বইমেলার যেই একটা, এটা শুধুমাত্র সবাই তো বই কিনতে যায় না, এটা একটা সব সম্প্রদায়, সব ধর্ম, সব বয়স, সব ওখানে মিলিত হয়। এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের একাত্মতা, বাংলা ভাষা, সংস্কৃতি, দেশপ্রেমের একটা জাগরণ ঘটে ওই মেলা প্রাঙ্গণে। কিন্তু ওই জায়গায় ওই যে ছোট ছোট এই যে দাগগুলো শুরু হয়েছে, সেই কারণে আমি আতঙ্কিত যে এই উচ্ছ্বাসগুলি শেষ পর্যন্ত থাকে কিনা। যেমন নির্বাচন একসময় উৎসব ছিল, এখন সেটা হয়ে গেছে ভয়। তো ভবিষ্যতে কি এই বাংলা একাডেমিকে ঘিরে যে উৎসব, সেটাও কি ভয়ে পরিণত হবে কিনা, সেটাই আমার একটা শঙ্কা। জি, একজন লেখক গবেষক হিসেবে আপনাকে অভিনন্দন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা, দর্শকদেরও আমার কৃতজ্ঞতা। আমি পুরোটা খুলে বলবো না, পুরোটা খুলে বলা প্রয়োজন হবে না। 1984 সাল থেকে এ পর্যন্ত যেই নীতিমালার ভিত্তি করে বইমেলা পরিচালিত হয়েছে, সেটা কখনো ব্যত্যয় হয়নি। আমি 84 সাল থেকে বলছি। সেখানে 14 ধারা, এটা কিন্তু সবসময় প্রযোজ্য। দুটো লাইন পড়ছি: অশ্লীল, রুচিগহিত, জাতীয় নেতৃবৃন্দের প্রতি কটাক্ষমূলক, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বা জননিরাপত্তার জন্য বা অন্য কোনো কারণে বইমেলার পক্ষে ক্ষতিকর কোনো বই বা কোনো পত্রিকা বা কোনো দ্রব্য অমৌখিক বইমেলায় বিক্রি, প্রচার ও প্রদর্শন করা যাবে না। একাডেমি বা বইমেলা পরিচালনা কমিটি যদি বইমেলায় কোনো বই, ম্যাগাজিন, লিফলেট এই জাতীয় কোনো দ্রব্য বিশেষ কারণে উদ্ভূত পরিস্থিতি প্রচার ও প্রদর্শন বা বিক্রি করা বাঞ্ছনীয় বিবেচনা না করে, তাহলে অংশগ্রহণকারী
তার প্রদর্শন বা প্রচার বা বিক্রি করতে পারবে না। খুবই স্পষ্ট, এটা কিন্তু পরিবর্তিত হয়নি। জাতীয় নেতৃবৃন্দের প্রতি কটাক্ষ, এবং 3টি বই না, বই কিন্তু একটা। এবং কেন জানি কি কারণে ওই আরো বিন্দু কাদেরকে মিন করছে এটা? আপনি যদি বঙ্গবন্ধু সম্বন্ধে যদি আপনি কটাক্ষমূলক বক্তব্য দেন, আর এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই আলোচিত যে বইটি, সেই মানে ওই নেতৃবৃন্দের মধ্যে কি এও থাকবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও থাকবেন, সবাই জাতীয় নেতৃবৃন্দের, আচ্ছা আচ্ছা, জাতীয় নেতৃবৃন্দের প্রতি কটাক্ষ, এবং যাদেরকে জাতীয় নেতৃবৃন্দ আমরা মনে করি। এবং সবচেয়ে বাঙালি এই জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আপনি কটাক্ষমূলক বক্তব্য আপনি দেওয়াও কিন্তু সংবিধান বিরোধী। আপনি এই ব্যাপারগুলো আপনার মান্যতায়, সরকার কিন্তু এই বই নিষিদ্ধ করেনি, বই নিষিদ্ধ হয়নি। বলা হয়েছে যে ওই স্টলে এই একটি বই প্রদর্শন করা যাবে না, এটাই ছিল মূল বক্তব্য। যাই হোক, এটা আপনার ডালপালা বিস্তৃত হতে হতে নানান রকম আলোচনার প্রেক্ষিতে নানান রকম ঘটনা ঘটেছে। আমি কোনো রকম কারোর প্রতি রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে বলছি, এ পর্যন্ত বইমেলা যত দিন পরিচালিত হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কবে? আপনার নিশ্চয় মনে আছে, মোস্তফা ফিরোজের মনে আছে, 1996 সালের 31শে জানুয়ারি। আপনার ঠিক খেয়াল পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যেই হল ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি ছিলাম, জগন্নাথ হল, জহুরুল্লাহ হল, সলিমুল্লাহ মুস্তুল হল, অর্থাৎ ছাত্রলীগ অধ্যুষিত হলে প্রত্যেকটা ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। কি নিষ্ঠুর নির্যাতন! প্রেক্ষাপটটা কি? পরের দিন বেগম খালেদা জিয়া আসবেন, এর বিরুদ্ধে ছাত্র সমাজের একটা প্রতিবাদ ছিল। সেই প্রেক্ষিতে এইরকম ভয়ঙ্কর নির্যাতন হয়েছিল। আপনি বলছেন যে বইমেলা নিয়ে, এই বইমেলা নিয়ে আমাদের প্রাণের বইমেলা, এখানে যে সমস্ত বই প্রতি বছর 5,500 5,000-এর ওপরে বই প্রকাশিত হয় গড়ে, সব বই কি সরকারের পক্ষের বই? সব বই কি আওয়ামী লীগের পক্ষের বই? অসংখ্য বই, সেই বই নিয়ে তো কোনো আলোচনা হয় না। অতএব অনেকগুলো ব্যাপারে কিন্তু দৃষ্টিভঙ্গির ব্যাপার রয়েছে, যে আপনি কিভাবে উপস্থাপন করতে চান। আবার এন্টি পাবলিসিটিও কিন্তু এটা পাবলিসিটি, খুলে বললাম না। জি জি, আজকে আর সময় নেই, আজকে এখানে শেষ করতে হচ্ছে। জি, আপনি কিছু যুক্ত করছেন? না, আমি একটু মানে পুরোটা কনফিউজড হইলাম যে সে আমাদের বাংলাদেশে বহু স্বাধীনতার পর থেকে শাসন কাজ করে গেছে। এখন যদি স্বাধীনতার পরবর্তী বঙ্গবন্ধু সরকার আমলে শাসন আমল নিয়ে যদি আমি সমালোচনা করি, তাহলে সেটাকে যদি কেউ বলে যে এটা বঙ্গবন্ধুকে কটাক্ষ করা হয়েছে, এটা সমাধান কে দেবে? এরকম বই আপনি কালকেই যে অন্তত 100-র উপরে পাবেন বঙ্গবন্ধু শাসন আমলকে সমালোচনা করা। আচ্ছা, আশ্বস্ত হলাম, থ্যাংক ইউ। বুঝছেন? কিন্তু আপনি তাকে না কটাক্ষ করা, এটা উচিত না, কোনো কটাক্ষ করা সেটা কিন্তু খুবই আপত্তিকর। এবং বইমেলার 1984 সাল থেকে পর্যন্ত যে নীতিমালা, সেই নীতিমালার পরিপন্থী। জি, শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানান মোস্তফা ফিরোজ, ধন্যবাদ জানান সুভাষ সিংহ রায়। প্রিয় দর্শক, আজকের এই সময় শেষ করছি। সব ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আর চাইলে আপনার অনলাইন অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজও আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট জেনে নিতে পারেন।